হে হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য দ্য প্রিজনার অফ বিউটি ড্রামার থার্ড পার্টের গল্প নিয়ে এসেছি। গল্পটি হয়তো আপনাদের সবারই খুবই ভালো লাগছে, তো চলুন দেরি না করে এই পার্টের গল্প শুনি। এই পর্বের শুরুতেই আমরা জেনারেল ধোয়াংকে দেখি তার জীবনের সব থেকে মূল্যবান গিফটটা সে সাউতাওকে দিয়ে দিয়েছিল, কারণ সে সাউতাওকে অনেক ভালোবাসে। ইভেন সে সেই গিফটটা দিয়েছিল যেই গিফটটা জেনারেল ওইসাও তাদের সবাইকে একটা করে দিয়েছিল। এরপরে সাউতাও লজ্জা পেয়ে এখান থেকে চলে গেলে বাকি জেনারেলরা তাকিয়ে থাকে লিয়াং এর দিকে। লিয়াং তো অনেক বেশি লজ্জা পেতে থাকে। বাকি জেনারেলগুলো এসে লিয়াংকে ধরে একটা লেকের কাছে নিয়ে আসে আর বলে, তুমি চাও ফ্যামিলির মেয়েদের ভালোবাসছো, এটা তো খুবই অন্যায়। তখন লিয়াং বলে, ও তো চাও ফ্যামিলির নয়। সবাই বলে কিন্তু তারপরেও ও তো ইয়াংজু শহরের মেয়ে। লিয়াং বলে, তোমরা কি আমার সঙ্গে মজা করছো নাকি? আমাদের জেনারেল নিজেই চাও ফ্যামিলির মেয়েকে বিয়ে করেছে, তো আমি সাওতাওকে ভালোবাসলে কি এমন ক্ষতি? এদিকে সাওতাও সেই উপহারটা নিয়ে যখন যাচ্ছিল ওইসাওকে জিজ্ঞেস করে, এটা না আমি লিয়াংকে দিয়েছিলাম, এটা তোমার কাছে কিভাবে এলো? পরে ওকে বাহিরে নিয়ে এসে লেডি চাও বলে, আপনি কিচ্ছু বোঝেন না, আসলে লিয়াং ভালোবেসে এটা ওকে দিয়েছে। লিয়াং অনেক দিন ধরেই সাওতাওকে পছন্দ করে। তখন ওইসাও বলে, আসলেই আমি এটা খেয়াল করিনি, তোমরা সবাই কত কিছু জানো, দেখো আমার আড়ালে এগুলো ঘটে যাচ্ছে। এরপরে আসে ওরা শপিং করতে। তো এখানে এসে আগের দিন জেনারেলগুলো যা যা ওইসাওকে নিতে বলেছিল এবং ওইসাও বলেছিল যে লেডি চাওয়ের এগুলো পছন্দ হবে না, আজকে লেডি চাও ঠিক তাই পছন্দ করছে। ইভেন একটা হেয়ারপিনের দোকানে এসে ও সেই হেয়ারপিন পছন্দ করছে যে হেয়ারপিন আগের দিন জেনারেল ওকে দেখিয়েছিল। ওইসাও তখন লেডি চাওকে বলে, আচ্ছা এই হেয়ারপিনগুলো কেমন মনে হচ্ছে, এগুলো দেখতে অনেক সুন্দর না? লেডি চাও বলে, ও আপনি তার মানে জানেন যে মেয়েরা হেয়ারপিন পছন্দ করে। ওইসাও তখন বলে, না না, আমাকে জেনারেল তো বলেছে। এটা শুনে আবার রাগ করে ওখান থেকে চলে আসে লেডি চাও। ওইসব বুঝতে পারে না যে তার বউ হঠাৎ রেগে কেন গেল। এরপরে ও রেগে মেগে বাড়িতে আসার পরে সাওতাও ওকে দেখায় যে লিয়াং ওকে ঠিক কোন উপহারটা দিয়েছে। যাই হোক, এটা দেখে সাওতাওয়ের প্রতি একটু জেলাস হয়ে যায়। লেডি চাওয়ার বলে, তোমার জন তো তাও বোঝে আর আমার জন কিছুই বোঝে না। ঠিক তখন এখানে ওইসাও চলে আসে আর সেই বাজারগুলো নিয়ে এসে বলে, তুমি ওগুলো সব রেখে কেন চলে এসেছিলে? ওগুলো তো তোমারই। লেডি চাও তখন বলে, ওগুলো আমার না, আমি মা গ্র্যান্ডমা সবার জন্যই কিনেছি। তখন ওইসাও বলে, ঠিক আছে, তাহলে এই গিফটটা তুমি মনে করো আমি তোমাকে দিয়ে দিলাম। এরপরে ও একটা গিফট এগিয়ে দেয় তার স্ত্রীর দিকে, যার ভিতরে আমরা দেখতে পাই 3টা হেয়ারপিন ছিল। এগুলো দেখে খুব ভালো লেগে যায় লেডি চাওয়ের আর বলে, অবশেষে সে একটু লাইনে এসেছে। এর পরের দিন ওদের সবারই লং জোন থেকে ফিরে আসার কথা ছিল, তো বাকি মেয়ররা এদের সবার সঙ্গে দেখা করতে এসেছিল। আজকেও এরা বাহিরে ওয়েট করে যে কখন লেডি চাও গোছগাছ করে বাহিরে আসবে। তবে লেডি চাওয়ের কিন্তু এক্ষুনি বাড়িতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তার মনে হচ্ছিল তার স্বামীর সাথে আরো কিছুদিন যদি এখানে কাটিয়ে যেতে পারতো। তাই সে আগে থেকেই একজন মেয়রকে বলে রেখেছে যেন ভুল করে সে একটা খাতা পানি শহরে রেখে আসে, তাহলে ও ওর হাজবেন্ডের সঙ্গে পানি শহরে পুনরায় যাতায়াত করতে পারবে। আর এটা সাওতাও আর লিয়াং মিলেই করেছে। যাই হোক, এখন সেই মেয়র জানায়, আমি সব থেকে গুরুত্বপূর্ণ খাতাটাই রেখে এসেছি পানি শহরে, আপনি যদি দয়া করে যাওয়ার পথে ওই খাতাটা নিয়ে যেতেন। আর পানিতে যাওয়ার জন্য প্রায় 2 দিন ওদের লাগবে। তো ওইসব বলে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়, যেহেতু আমরা ফিরে যাচ্ছি তো আমরা পানি হয়েই যাব, ওখানে আরো 2টা দিন না হয় থেকে যাব, তুমি কি বলো? লেডি চাও বলে, অবশ্যই, আমি একদম রাজি। আসলে এটা তো লেডি চাওয়েরই চাল ছিল। এরপরে ওরা পানির উদ্দেশ্যে রওনা করে এবং একটা জঙ্গলে এসে আপাতত ঘাঁটি গেড়ে এখানে বসে থাকে। লেডি চাওকে দেখিয়ে একটু খাবার দিতে থাকে ওইসাও আর বলে, তুমি তো এই খাবারটাই পছন্দ করেছিলে আগের দিন, আর সেই মোটা রুটি। এদিকে সাওতাও লিয়াংকে বলে, যেভাবেই হোক আমাদের ম্যাডাম এবং স্যারের ভিতরে ভালোবাসাটা একটু বোঝাতে হবে। এবার লিয়াং বাকি জেনারেলদের বলে, চলো আজকে আমরা এমন কাজ করব যাতে আমাদের জেনারেল বুঝতে পারে তিনি তার স্ত্রীকে কত ভালোবাসেন। তবে এটা করতে গেলে তাদের একটা প্ল্যান মাফিক এগোতে হবে। তারা চিন্তা করে যে তারা এখন ম্যাডামকে নিয়ে জঙ্গলের ভিতরে যাবে, যেহেতু এখানে ওইসাও ছিল না। তো এখন ম্যাডামকে নিয়ে তারা জঙ্গলের ভিতরে যায় এবং সব থেকে কনিষ্ঠ জেনারেলকে রেখে ওরা বাকি সবাই চলে আসে। এরপরে ওরা যে জায়গাতে ঘাঁটি কেড়েছিল সেখানে এসে দেখে ওইসাও ফিরে এসেছে। তখন জেনারেল এসে বলে, আমরা দেখলাম লেডি এখানেই ছিল, লেডি কোথায় গেল? তখন ওইসাও বলে,
মনে হয় সে কোনো কাজে গিয়েছে, মনে হয় জঙ্গলের ভিতরে হাঁটতে গিয়েছে। থাক, তোমরা চিন্তা করো না, ওর সময় হলে ও আবার ফিরে আসবে। কিন্তু ওরা তো প্ল্যান করেই এই কাজটি করেছে যাতে ঐশাও তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এরপরে লিয়াং সামনে আসে আর বলে, জেনারেল, আমি কিছুক্ষণ আগে দেখলাম যে জঙ্গলের ভিতর দিয়ে ম্যাডাম হেঁটে চলে যাচ্ছে, কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো ফিরে এলো না। এবার জেনারেল ও বলে, কিন্তু তুমি ম্যাডামের সাথে যাওনি কেন? ম্যাডামের যদি কিছু হয়ে যায় এখন কি হবে? ম্যাডামের সাথে কেউ আছে নাকি? লিয়াং তখন বলে, সব থেকে কনিষ্ঠ জেনারেলটাই ছিল ওর সাথে, তো আছে কিনা জানি না। ঐশাও তখন বলে, ঠিক আছে, তোমাদের এত চিন্তা করতে হবে না, ও যখন গেছে ও অনেক বুদ্ধিমতীও ফিরে আসবে। কিন্তু বাকি জেনারেলগুলো বলে, সে তো অনেকক্ষণ হয়েছে গিয়েছে, চলো আমরা খুঁজে আসি। এরপরে ওরা সেই কনিষ্ঠ জেনারেলকে দেখে আর বলে, এই তুমি না ম্যাডামের সাথে ছিলে, তো লেডি চাও এখন কোথায়? ওই জেনারেল বলে, কে জানি, এখানেই তো ছিল। এবার ঐশাও বলে, কি এখানে ছিল? এখন তোমরা তাকে দেখছো না, মানেটা কি? কোথায় গিয়েছে ও? তোমরা একটু চোখে চোখে রাখবে না? ঐশাওয়ের এবার তো টনক নড়ে এবং ওরা সবাই মিলে ঘোড়া ছুটিয়ে লেডি চাওকে খুঁজতে বের হয়ে যায়। তো ঐশাও একদম জঙ্গলের ভিতরে এসে লেডি চাওকে খুঁজে পায় এবং ওর সাথে সাথে লেডি চাওকে ওর ঘোড়ার উপরে তুলে নিয়ে বলে, তুমি এখানে কি করছো? ওই লোকগুলো কারা? ওদের সবাইকে জিম্মি করো। ওই লোকগুলো তখন বলে, আমাদের জিম্মি করবেন না, আমরা সাধারণ মানুষ এবং আমরাই এসেছি ইয়ানজু শহরের থেকে এবং আমরা এখন ইয়ানজু শহরে ফিরে যাব, তবে আমরা যেতে পারছি না, আমাদের খাবার ফুরিয়ে গিয়েছে। এখন লেডি চাও বলে, ওরা খুব সাধারণ মানুষ, ওরা এখানে বিপদে পড়েছে, তাই আমি ওদের সঙ্গে কথা বলছিলাম। এই লোকগুলো জানায় যে আসলে ওদের কোনো থাকার জায়গা নেই এবং ওরা পথে পথে পরিযায়ীর মতো ঘুরছে। তখন লেডি চাও ওদের বলে, তোমরা ইয়ানজু শহরে যাবে, সে তো অনেক দূরে, প্রায় 20,000 কিলোমিটার, পায়ে হেঁটে এত পথ যাবে কিভাবে? ওই লোকগুলো কান্নাকাটি করলে তখন ঐশাওকে লেডি চাও বলে, ওদেরকে যদি আমরা পানি শহরে থাকতে দিই, এখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, তো ওরা যদি পানি শহরে থাকে তাহলে ওরা একটু স্বস্তি পাবে। তো ঐশাও ওদের থাকতে দেয়। এরপর থেকে ঐশাও তার কাছ থেকে লেডি চাওকে নড়তেও দিতে চায় না। লেডি চাও যদি একটু ভিতর থেকে পানিও নিয়ে আসতে যাবে, তবুও ঐশাও ওকে নড়তে দিতে চায় না। লেডি চাও বলে, কি ব্যাপার, আমার ঠান্ডা করছে, তো আমি একটা আউটার রোবকে নিয়ে আসতে পারবো না? কিন্তু লেডি চাওকে ও তো নড়তেই দেয় না কাছ থেকে। এদিকে আমরা আবার ইয়াংজু শহরের সবাইকে দেখতে পাই। এখানে আমরা অনেকগুলো মেয়েদের পোর্ট্রেট দেখতে পাই এবং ওই পোর্ট্রেটে যতগুলো মেয়ে ছবি আঁকা ছিল তারা সবাই চাও ফ্যামিলির এবং ইয়ানজু শহরে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদেরকে বিভিন্ন শহরের লিডারদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, যেমনটা লেডি চাওকে দেওয়া হয়েছে। তো এখন এদের মা খুব রেগে যায় এবং ভাই মানে লেডি চাওয়ের ভাই সে বলে, তোমরা সবসময় মেয়েদেরকে বিক্রি করে দাও অন্য শহরে, কারণ তোমরা কাওয়ার্ড। আমরা ছেলেরা কি করছে? যুদ্ধ বিগ্রহ করেই তো আমরা নিজেদের রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারি, কিন্তু তা না করে তোমরা খালি বোনগুলোকে অন্য শহরে বিয়ে দাও আর তারা গিয়ে একটা জ্বলন্ত কুয়ার ভিতরে গিয়ে পড়ে, আর তারপরে তারা যখন শান্তি প্রতিষ্ঠা করে তোমরা সেই শান্তি ভোগ করো। তোমরা কি আদৌ মানুষ নাকি তোমরা কাপুরুষ? এদিকে আমরা লেডি চাওকে এবং ঐশাওকে দেখতে পাই, ওরা পানি শহরে চলে এসেছিল এবং পানি শহরে ওরা একটু অবস্থান করে ফিরে যাবে। এদিকে আমরা চিকে দেখতে পাই যে লেডি চাওয়ের ছোট ভাই, ও অনেক বড় একটা বর্ষা দিয়ে ফাইট করত। ও এখন ওর মাকে বলে যে ওর দুই বোনের সঙ্গে দেখা করতে যাবে, ওর মাও বলে ওর সঙ্গে যাবে। এদিকে রাত্রেবেলা লেডি শাও এবং ঐশাও বসেছিল, ওরা দুইজন আকাশের তারা দেখছিল, কিন্তু আজকে আকাশে কোনো তারাই ফোটেনি। যাই হোক, ওর মাথায় সেই হেয়ারপিন দেখে ঐশাও বলে, তুমি আমার দেওয়া হেয়ারপিনটা পরেছো, আমি খুব খুশি হয়েছি। লেডি চাও তখন বলে, আপনার আর আমার ভিতরে সম্পর্কটা একটু অন্যরকম, যদিও আমরা বিবাহিত, কিন্তু তারপরেও প্রথমে বিয়েকে আমি কোনো কিছু মনে না করলেও এখন আপনি আমার স্বামী, তাই সারা জীবন আমি আপনার সাথেই থাকবো। আপনার ভালো মন্দ সবকিছু দেখাশোনার দায়িত্ব আমার। জীবনে এরকম কোনো পরিস্থিতি যদি আসেও আপনাকে ছেড়ে যেতে হবে, তবুও আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। এই কথাগুলো বললে ঐশাও নিজেও বলে, আগে আমি বিয়েকে তেমন কিছু মনে করতাম না, কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে আমি বুঝতে পারি তুমি সবার থেকে আলাদা, আর তাই কোনোদিন তোমার কোনো অন্যায় হবে, ক্ষতি হবে এমন কিছুই আমি করব না। এর পরের দৃশ্যে আমরা বয়া দেখতে পাই, যেখানে আমরা আফানকে দেখি ওরা জানতে পেরেছে ওর মা এবং ভাই এদিকেই আসছে, কারণ ওরা সরাসরি তো আর উজুন শহরে যেতে পারবে না, মানে ওই স্টেটে
ওরা আগে থেকে এসেছে বয়াতে এই মেয়ের সঙ্গে দেখা করতে। আফানকে তার মা বলে, তুমি এরকম একটা ছেলেকে পছন্দ করতে আমাদের জানালে কি আমরা দিতাম না তোমার সঙ্গে বীজের বিয়ে? কেন শুধু শুধু এভাবে চলে এলে, আর কেন এরকম কষ্ট করছো? আফান বলে, বিজে আমাকে সত্যি খুবই ভালো রেখেছে মা, ও আমাকে সুখে রেখেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পানি শহর থেকে ওরা ওই স্টেটে ফিরে এসেছিল। প্রথমে তো দাদিমার সঙ্গে দেখা করতে আসে ওইসাও, আর তারপরে মায়ের সঙ্গে দেখা করতে যায়। ওর মা কেঁদে কেঁদে বলে, আমি সেদিন যে বীজ নষ্ট করে ফেলে দিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করো। এরপরে ওইসাও নিজের রুমে আসে গোসল করতে, কিন্তু বসে বসে ও চিন্তা করে, আমি কি লেডি চাওয়ের প্রেমে পড়ে গিয়েছি? আর লেডি চাওয়ের জামার দিকে তাকিয়ে বলে, আমি যদি ওর প্রেমে পড়ে যাই তাহলে আমার বাবা, আমার দাদু, আমার বড় ভাই, তারা কি আমার এই প্রেম সত্যি মেনে নিবে? যে চাও ফ্যামিলি আমাদের সবার শত্রু, সেই চাও ফ্যামিলির একটা মেয়েকে আমি কিভাবে ভালোবাসতে পারি? আমি কি কাপুরুষ? আমি কি তাদের সবাইকে দুঃখ দিচ্ছি? আমার দাদু সে কি মেনে নিবে আমার এই ভালোবাসার কথা? আমার বাবা, আমার ভাই, যারা ওই চাও ফ্যামিলির জন্যই জীবন দিয়েছে, ওই চাও ফ্যামিলির বিশ্বাসঘাতকতার জন্যই আজকে এই অবস্থা। না, আমি এমনটা হতে দিতে পারি না। এই চাও ফ্যামিলি থেকে আমাকে দূরে থাকতে হবে, লেডি চাওকে থেকেও আমার দূরে থাকতে হবে। এরপরে ও সোজা অফিসে চলে আসে, আর এখন বেশিরভাগ সময়ও অফিসে কাটাতে লাগে। লেডি চাওয়ের থেকে দূরত্ব মেনটেন করে চলতে থাকে। এরপরে ওর আলাদা সময় কাটানোর জন্য ও আবার ওর ভাই ইয়ানের সঙ্গেও দেখা করে, ওর সঙ্গে কথা বলে, ওর সঙ্গে টাইম স্পেন্ড করে, কিন্তু লেডি চাওয়ের কাছাকাছি আসতে চায় না। এদিকে ইয়ানকে আমরা রাত্রেবেলা একটা ব্রোথেলের ভিতরে দেখি। ও এখানে যে মেয়েটিকে হৃদয় থেকে ভালোবাসে তার একটা পোর্ট্রেট আঁকছিল। তবে এই পোর্ট্রেটটা আঁকার পরে তার কোনো চেহারা ও দেয় না। ওকে একটা মেয়ে জিজ্ঞেস করে যে আপনি কোনো চেহারা কেন দিলেন না? ও তখন বলে যে আমি জানি না আমি কার চেহারা দিব, হয়তোবা আমি এখনো জানি না আমি যাকে ভালোবাসি সে দেখতে কেমন। আমার মনের ভিতরেই আছে সে, যেদিন সে সামনে আসবে সেদিনই আমি তার চেহারা এঁকে দিব। এদিকে আমরা লেডি চাওকে দেখি, ও হাত গরম করার মতো একটা তুলার পাউচ নিয়ে বসেছিল। এটা দেখে ওর কাছে ওইসাও আসে আর বলে, তুমি কি করছো? ও তখন ওইসাওয়ের দিকে এগিয়ে যায় আর বলে, আমি আপনার জন্য একটা পাউচ তৈরি করেছি। যেহেতু ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, এটা আপনার হাত গরম রাখতে সাহায্য করবে। এখন থেকে এটা আপনার কাছে রাখবেন। ওইসাও তখন বলে, এখন থেকে কিছুদিন আমি অফিসের কাছে অফিসেই রাত কাটাবো। লেডি চাও এরপরে ওইসাওয়ের জামা কাপড়গুলো খুলে দিতে থাকে। খুলে দিতে দিতে একটা পর্যায়ে ওইসাওয়ের কোমরে একটা জেট ছিল, সেটা খুলতে গেলেও ওইসাও সেটা খুলতে দেয় না, এবং নিজে গিয়ে নিজের ওই যে ট্রেজার একটা বক্স ছিল সেই বক্সের ভিতরে ওই জেটটা রেখে দেয়। তো এটা দেখে একটু মনে কষ্ট লাগে লেডি চাওয়ের, যে ওটা কি এমন জিনিস যে আমি টাচ করলেই ওটা নষ্ট হয়ে যাবে। এরপরে আবারও অফিসে ফিরে আসে ওইসাও, আর ওর সমস্ত জেনারেল আর উপদেষ্টাকে বলে, তোমরা আমার সাথে এখানেই থাকবে। ওই জেনারেলগুলো বলে, নিশ্চয়ই আবার ম্যাডামের সঙ্গে ঝগড়া করেছে আর তাই আমাদেরকেও কষ্ট দিয়ে অফিসে রাখছে। জেনারেলগুলো বলে, কোনো কাজ না থাকলে আমরা চলে গেলাম। জেনারেলগুলো চলে গেলে উপদেষ্টা বলে, আমারও তো কোনো কাজ নেই, আমি চলে যাচ্ছি। কিন্তু ওইসব বলে, আমিও আপনার সাথেই যাব। এরপরে জেনারেলগুলো বাহিরে এসে বলে, নিশ্চয় ম্যাডামের সঙ্গে আবার জেনারেলের ঝামেলা হয়েছে, কি যে হয় আমাদেরকেই এই ঝামেলা ঠিক করতে হবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সার্ভেন্টটা সবসময় ওই ফ্যামিলিতে কাজ করত, সেই সার্ভেন্টকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিয়েছে লেডি চাও, কারণ এখন থেকেই অফিসে থাকবে তার স্বামী। আর এই কথা জানতে পেরেছে ওদের দাদিমা। ওর দাদিমা বলে, কেন যে আমার এই গ্র্যান্ডসনটা এরকম করে, সেই কেন তার স্ত্রী থেকে দূরে থাকছে, আমি মোটেও ওদেরকে দূরে থাকতে দিব না। এরপরে ও লেডি চাওকে ডেকে পাঠায় এবং ওর দাদি লেডি চাওকে বলে, কিছুদিন পরেই আমাদের এখানে একটা হান্টিং প্রতিযোগিতার আয়োজন করা হবে, আর আমি চাই কোথায় সেই হান্টিং প্রতিযোগিতাটা হবে তার সমস্ত কিছু তুমি অ্যারেঞ্জ করো। তো এখন লেডি চাওয়ের উপরে সমস্ত দায়িত্ব ওর দাদি এর জন্য দিয়ে দেয়, যাতে ওইসাও এবং লেডি চাও এই অসিলায় একটু পাশাপাশি থাকতে পারে। এদিকে আমরা ওইসাওকে দেখতে পাই, ওইসাওয়ের কাছে ওর সার্ভেন্ট সেই তুলার নরম কাপড়টা নিয়ে এসে দেয়, যেটাতে হাত দিলে হাত গরম হয়ে যায়। আর খুব নতুন নতুন খাবারও তৈরি করে পাঠাচ্ছিল লেডি চাও, কিন্তু ওইসাও জানে না যে এগুলো লেডি চাও তৈরি করে পাঠাচ্ছে কিনা। এমনকি ওইসাওয়ের কি কি লাগবে, কখন মাথা ব্যথা হয়, এই সমস্ত কিছু চিন্তা করে লেডি চাও ওর জন্য বাম পর্যন্ত পাঠিয়ে দেয়। আর ওইসাও মনে করে তার সার্ভেন্টই এগুলো করছে। সে তার সার্ভেন্টকেই খুশি মনে ধন্যবাদ দেয় আর বলে, তুমি খুবই থটফুল যে তুমি আমার জন্য এগুলো করছো। তখন ওই ছেলেটি বলে, আপনাকে কে বলেছে আমি এগুলো করছি? এগুলো তো লেডি চাওই আপনার জন্য করছে। তো লেডি চাও যে বক্সের ভিতরে ওই পেন্ডেন্টটা রেখে দিয়েছিল ওইসাও সেটাকেও পাঠিয়ে দেয়, কারণ ও জানে যে এর ভিতরে ওর মূল্যবান সম্পত্তিগুলো আছে, তাই কিছু
কিছু খাবার তৈরি করে দেয় আর ওই বক্সটাকে পাঠিয়ে দেয় ওই সার্ভেন্টের হাত দিয়ে। তখন ঐশাও বলে, এই বক্সটা কেন নিয়ে এসেছো? ওই ছেলেটি তখন বলে, ম্যাডামই তো এটা আপনার জন্য পাঠিয়েছে। ইভেন এতদিন আমি আপনার জন্য যা কিছু নিয়ে এসেছি সবকিছু ম্যাডামই দিয়েছে। ম্যাডাম আপনাকে অনেক কেয়ার করে। এই কথা শুনে ঐশাও সোজা বাসায় ফিরে আসার চিন্তা ভাবনা করে যে ও শুধু শুধু ওর বউকে কষ্ট দিচ্ছে, এভাবে দূরে সরে আছে। আর এই বক্সটা কেন ফেরত দিল? এটা আমার ঘরে ছিল তো কি হয়েছিল, এটা কেন আমার কাছে পাঠানো লাগবে? নিশ্চয়ই সে মনে মনে ভেবে নিয়েছে এই জেটটার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। কিন্তু এই জেট পেন্ডেন্টটা তো আমার ভাই মরে যাওয়ার আগে দিয়েছিল আর বলে গিয়েছিল তার ভাইয়ের যে ফিয়ন্সি উলো সে যেন তাকে দেখে রাখে। তখন তো ঐশাও অনেক ছোট আর উলো তো অনেক বড়। যাই হোক, লেডি লু এর কথা মনে করে ঐশাওয়ের মনে হয় নিশ্চয়ই তার স্ত্রী তাকে ভুল বুঝেছে ওই লেডি লুকে নিয়ে। কিন্তু লেডি লু এর তো তার সঙ্গে নয়, তার ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। যাই হোক, এখন লেডি চাওকে দেখি সে একটা বালিশ সেলাই করছিল। বক্সটা নিয়ে ঐশাও রুমে ফিরে আসে আর বলে, তুমি বালিশ সেলাই করছো? ঠিক করেছো, এখন আমার মাথা ব্যথা করছে বলে বালিশটা ওর কোল থেকে নিয়ে নিচে নামিয়ে সেই বালিশের উপরে শুয়ে পড়ে ঐশাও। আচমকা ঐশাওকে এত কাছাকাছি আসতে দেখে লেডি চাওয়ের মনে মনে তো একটু প্রজাপতি উঠছিল। ঐশাও বলে, আমার মাথা ব্যথা করছে, তুমি আমার মাথাটা একটু টিপে দেবে? আর তারপরে লেডি চাও কোনো কথা না বলেই মাথাটা টিপতে থাকে। ঐশাও এবার উঠে বসে বলে যে, তুমি এই বক্সটার ভিতরে কি আছে কখনোই দেখোনি, জানো না? আজকে আমি তোমাকে দেখাবো। এই বক্সের ভিতরে আমার সব পুরনো স্মৃতিগুলো আছে, আমার বাবার স্মৃতি, আমার দাদুর স্মৃতি, আমার বড় ভাইয়ের স্মৃতি। এই পেন্ডেন্টটা আমার ভাই আমাকে দিয়ে গিয়েছিল। এটা হচ্ছে অর্ধেক অংশ, এটার অর্ধেক আমার কাছে আছে, বাকি অর্ধেক লুইয়ের কাছে আছে। লুইয়ের আমার ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। তুমি হয়তো ভুল বুঝেছো যে এরকম একটা পেন্ডেন্ট অর্ধেক আমার কাছে আর অর্ধেক লুইয়ের কাছে মানে আমাদের ভিতরে কোনো সম্পর্ক আছে হয়তো, কিন্তু না, আমাদের ভিতরে কোনো সম্পর্ক নেই, বরং ওর আমার ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। ভাই মারা যাওয়ার আগে বলে গিয়েছিল যেন আমি লেডি লু এর দেখভাল করি। এরপরে ঐশাওকে লেডি চাও বলে, আমি বুঝি তো আপনাকে। এর পরের দিন আমরা দেখতে পাই কিছু কনকিউবাইনকে বারবার দেখছিল ইয়ান। মানে ও যে পোর্ট্রেটটা এঁকেছে তার তো এখনো চেহারা দেয়নি। ও এই মেয়েগুলোর চেহারা দেখছিল যাতে ও অন্তত একটা চেহারা দিতে পারে। ওই এখানে একটা নতুন মেয়েকে দেখে বলে, তোমাকে তো আগে দেখিনি। মেয়েটি তখন বলে, আমি এখানে নতুন এসেছি, আজকেই প্রথম আমার আপনার সঙ্গে পরিচয় হলো। তখন মেয়েটিকে দেখে ছেলেটি মানে ইয়ান বলে, ঠিক আছে, তোমাদের কারোর সাথেই এটা মিলছে না, তোমরা সবাই এখান থেকে চলে যাও। এই মেয়েটির মনে মনে অন্য কিছু ছিল, বোঝাই যাচ্ছিল। পরদিন আমরা দেখি দাদিমা ইয়ানকে ডেকে বলে, শহরে তোমার নামে একটা ঘটনা রটে গিয়েছে। তুমি নাকি ইদানিং একটা মেয়ের সঙ্গে দেখাশোনা করছো, তার সঙ্গে রাত কাটাচ্ছ এবং তাকে অনেক পছন্দ করতে শুরু করেছো। ইয়ান তখন বলে, কই, এরকম কোনো কিছু তো জানি না। দাদিমা বলে, তুমি কখনো কাউকে মন থেকে ভালোবাসোনি, তবে ওই মেয়েকে যদি তুমি ভালোবেসে থাকো তাহলে ওর সঙ্গে আমি তোমাকে বিয়ে দিব। কিন্তু লেডি চাও জানে এটা একটা মিথ্যা ঘটনা, কারণ ইয়ান এমন কাউকেই পছন্দ করে না। ওই যে একটু আগে যে মেয়েটিকে দেখে আমি বললাম যে একটু সন্দেহ হচ্ছে, ওই মেয়েটি মূলত এসব ঘটনা রটিয়েছে। ইয়ানকে সাহায্য করার জন্য লেডি চাও ওই মেয়েটির সঙ্গে দেখা করতে আসে আর মেয়েটিকে বলে যে, শুনলাম তুমি নাকি ইয়ানের সঙ্গে খুব বেশি সময় কাটাচ্ছ, এটা কি সত্যি? মেয়েটি তখন বলে, হ্যাঁ সত্যি, সে প্রত্যেক দিন আমার কাছে আসে, রাত্রে থাকে আর তারপরে চলে যায়। লেডি চাও বলে, এটা কতদিন ধরে শুরু হলো? মেয়েটি বলে, অনেক দিন ধরে। লেডি চাও বলে, লাস্ট কবে তোমরা একসঙ্গে থেকেছ? মেয়েটি বলে, গতকালও থেকেছি, গত পরশুও থেকেছি। তখন লেডি চাও বলে, ও আচ্ছা, কিন্তু গতকাল তো ও আমাদের সবার সঙ্গে ডিনার করলো, সবার সঙ্গে সারা রাত গল্প করলো, ও তো ওখানে সারা রাতই ছিল, তোমার কাছে তাহলে কখন আসলো? আর পরশুও তো তাই। তখনই মেয়েটি ধরা পড়ে যায়। লেডি চাও বলে, তোমার চাল অলরেডি ধরা পড়ে গিয়েছে, তুমি কেন এসব করেছো? মেয়েটি বলে, আমি আর কাউকেই নয়, আমি ইয়ানকেই বিয়ে করতে চাই। তখন লেডি চাও বলে, কিন্তু ইয়ান তো তোমাকে বিয়ে করতে চায় না, শুধু শুধু ওর নামে দুর্নাম রটিয়ে ওকে বিয়ে করতে চেয়ে তুমি কি ভালোটা করবে? তুমি তো ওকে ভালোই বাসো না। এরপরে মেয়েটি অপমানিত বোধ করে এখান থেকে চলে যায়। ইয়ান আড়াল থেকে সমস্ত কথা শুনলে ইয়ান লেডি চাওকে বলে, তুমি আমার হয়ে এত উপকার কেন করলে? লেডি চাও তখন বলে, কারণ তুমি আমার ফ্যামিলিরই একজন, তাই এটা আমাকে করতেই হতো। ইয়ান তখন বলে, কিন্তু তারপরেও কত মেয়েই তো আমাকে নিয়ে কত কথা বলে, কই, আমি তো কিছু মনে করি না। তখন লেডি চাও বলে, সব মেয়ে তোমাকে নিয়ে অনেক কথা বলে ঠিক আছে, কিন্তু এই মেয়ের ব্যাপারটা একটু আলাদা ছিল। আমার মনে হলো তোমার সঙ্গে অন্যায় হয়েছে, আর তাই এই অন্যায়টা আমি শুধরে দিতে এসেছিলাম।
এবার লেডি চাওকে ইয়ান ধন্যবাদ দেয়। আর এই কথা ওর দাদিমা জানতে পারে। লেডি চাওয়ের বুদ্ধিতে ওর দাদিমা সত্যি ইমপ্রেসড হয়ে যায় আর বলে, সত্যি সত্যি দেখে শুনে আমি একটা মেয়ে নিয়ে এসেছি বটে। এরপরে ইয়ানকে আমরা আবার সেই ব্রোথেলের ভিতরে যেতে দেখি। ও যে মেয়েটির একটা প্রতিকৃতি এঁকেছিল তার মুখ আঁকেনি, আজকে সেখানে একটা চেহারা সে দিয়ে দেয়। আর এই চেহারাটা ছিল সম্পূর্ণ লেডি চাওয়ের। মানে ইয়ান সত্যি সত্যি তার ভাইয়ের বউয়ের প্রেমে পড়ে গিয়েছে। এদিকে আমরা জেনারেলদের দেখি। জেনারেলগুলোকে তো সবসময় জ্বালাচ্ছিল ঐশাও। জেনারেলগুলো এসে ঐশাওকে বলে যে লেডি চাও একজন লেখককে ঠিক করেছে, তাকে নাকি এখানে নিয়ে আসা হয়েছে হান্টিং প্রতিযোগিতার উদ্দেশ্যে। এই লেখকের নাম হলো গাও। গাও অনেক সুন্দর লিখত। তবে গাওকে নিয়ে আসা হয়েছিল যে ওই স্টেটের সুনাম নিয়ে ও কোনো কবিতা লিখবে, কিন্তু ও এসে ধরে লেডি চাওকে নিয়ে কবিতা লিখেই চলেছে। লেডি চাও কিন্তু এতে মুগ্ধ। এরপরে এখানে ঐশাও আসে আর ও তো অনেক জেলাস হয়ে যায় যে তার স্ত্রীকে নিয়ে একজন লেখক এত কবিতা কেন লিখবে, যে কোনো স্বামী জেলাস হবে, এটাই তো হওয়া উচিত। যাই হোক, ঐশাও বলে যে আপনাকে নিয়ে আসা হয়েছে হান্টিং প্রতিযোগিতা নিয়ে, আপনি ওই স্টেটকে নিয়ে লিখবেন এবং ওই স্টেটের অনেক সুনাম করবেন, কিন্তু তা না করে আপনি লেডি চাওকে নিয়ে সুনাম করছেন। আপনি আপনার লেখা এই কবিতাটা আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি সেটা বাধাই করে রাখবো আমার কাছে, আর আপনি এখন ওই স্টেটকে নিয়ে নতুন করে একটা গান রচনা করবেন। লেখক তখন বলে, লেডি চাও সত্যি এরকম একজন মানুষ যে তাকে নিয়ে কেবল লিখতেই মন চায়। ঐশাও তখন আরো জেলাস হয়ে বলে যে এটা করতে বললাম সেটা করুন। এটা বলে নিজের স্ত্রীকে নিয়ে চলে যায়। কিন্তু তারপরেও এই গাওয়ের জন্য লেডি চাওয়ের উপর থেকে যে একটা মোহের সৃষ্টি হয়েছে সেটা যাচ্ছিলই না। আর অন্যদিকে লেডি চাওকে নিজের ঘোড়ায় চড়িয়ে নিয়ে ঐশাও চলে যায়। সেদিন ঐশাওয়ের সামনে বসে বসে কিছু একটা কাজ করছিল তার স্ত্রী লেডি চাও। তো লেডি চাওয়ের মাথায় দেখে ও যে হেয়ারপিনগুলো ওকে গিফট করেছিল সেগুলো মাথায় দিয়ে লেডি চাও বসে আছে। ওর খুব ভালো লাগে যখন লেডি চাও ওকে এভাবে গুরুত্ব দেয়। লেডি চাও নিজেও বুঝতে পারে যে ঐশাও ঠিক কি কি জিনিস পছন্দ করে আর কি কি করলে ওর ভালো লাগবে। এরপরে ঐশাও সোজা চলে আসে ওর অফিসে এবং সেখানে আমরা ওই লেখককে দেখতে পাই যে লেখককে বলা হয়েছিল ওই স্টেট নিয়ে একটা গান লিখতে। লেখকটি ভীষণই সুন্দরভাবে একটা গান লিখে দিয়েছে। ঐশাও অবাক হয়ে যায় যে এই লোক এত ট্যালেন্টেড, তাকে না মাত্র বলে আসলো গান লেখার কথা আর সেই লোক এত সুন্দর করে গান লিখে ফেলেছে। ঐশাও বলে, আপনার কাজ যেহেতু হয়ে গিয়েছে তাই এখন আপনি এখান থেকে চলে যেতে পারেন। আপনি এখন কোথায় যাবেন ঠিক করেছেন? ওই লোক বলে এখানে কিছুদিন থেকে যাবে, কিন্তু ঐশাও একে রাখতেই চায় না আর তার জেনারেলদের বলে ওকে ইয়ং লিয়াং নামের একটা শহরে নিয়ে যেতে, সেখানে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। লেখক মোটে যেতে চাইছিল না, তারপরেও জোর করে তাকে পাঠিয়ে দেওয়া হয়, কারণ ঐশাও ভয় পাচ্ছিল এই লেখক না জানি তার স্ত্রী পিছু পিছু ঘুরে। ঠিক তখনই ইয়ান এখানে আসে। ইয়ান জিজ্ঞেস করে লেখককে এইভাবে কেন নিয়ে যাওয়া হচ্ছে। তখন উপদেষ্টা বলে, আমাদের জেনারেল ভয় পেয়েছে কারণ লেখক তার স্ত্রীর অনেক প্রশংসা করেছিল। এদিকে আমরা লেডি লুকে দেখতে পাই। লু হঠাৎ করে অসুস্থ হওয়ার ভান করছিল। মূলত এ মনে মনে অনেক কিছুই প্ল্যান করছিল। এখন না সে বিয়ানচুতে ফিরে যেতে পারছে আর না ওই স্টেটে ফিরে আসতে পারছে। ঠিক তখনই তার স্বামীর যে জেনারেল ছিল সেই জেনারেল তার কাছে আসে। ও বলে, আপনিও কি আমাকে ধরতেই এসেছেন নাকি? নিশ্চয় আপনাদের লর্ড মরে যাওয়ার আগে আমাকে ধরে নিয়ে যেতে বলেছে, সেটাই তো শুনলাম। কিন্তু তখন ওই লোকগুলো বলে, আমাদের লর্ড মরে যাওয়ার আগে বলে গিয়েছিল যেন আপনাকে আমরা প্রোটেক্ট করি, কারণ আমাদের লর্ড জানতো তার চাচা কখনোই আপনাকে সুখে শান্তিতে থাকতে দিবে না। লর্ড আপনাকে সত্যি খুবই ভালোবাসতো, তাই লর্ড বলে গিয়েছে যে ভাবেই হোক আমি যেন আপনাকে প্রোটেক্ট করি। লেডি লু তখন কান্নার অভিনয় করে বলে, তাহলে আমি ভুল মানুষকে ভালোবাসিনি, আমি ভুল মানুষকে বিশ্বাস করিনি, আমি ঠিক মানুষকেই বিশ্বাস করেছিলাম। সে সত্যি আমাকে ভেবে ভেবেই শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। জেনারেল তখন বলে, আপনাকে চেং প্যাং ওই রাজ্যে ঢুকতে দিচ্ছে না ঠিকই, কিন্তু আমরা আপনার সাথে আছি। জেনারেল তার হাতের দিকে একটা টোকেন বাড়িয়ে দেয়। এটা ছিল একটা মিলিটারি টোকেন। আর এই মিলিটারি টোকেনটা যেই লেডির হাতে গিয়েছে তার মানে বিয়ানজু শহরের যত মিলিটারি পাওয়ার আছে তা এখন থেকে লেডি লু এর কাছে। লেডি লু হঠাৎ করে এত কিছু পেয়ে যাবে সত্যিই কল্পনা করেনি। এদিকে একটা নতুন বছরের সূচনা হয়েছে। নতুন বছর উপলক্ষে ওই স্টেটে বেশ সুন্দর করে একটা অনুষ্ঠান হচ্ছিল এবং অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারপাশটা। যেহেতু ওই স্টেট খুব একটা শস্য শ্যামলা নয়, তাই প্রথম দিনেই ওরা এটা উইশ করে গডের কাছে যেন আসছে দিনগুলোতে ওরা শস্য শ্যামলা একটা কান্ট্রি পায় এবং এখানে যেন অনেক ভালো ফসল উৎপাদিত হয়। আর রাত্রেবেলায়ও বেশ জাঁকজমক ছিল পুরো শহরটা। তো এখন আজকে তুষার পড়তে শুরু করে দিয়েছে।
আজকে যখন তুষার পড়ছিল তখন লেডি চাও তুষার দেখে ভীষণই আনন্দিত হয়ে যায়। দূর থেকে ইয়ান এই দৃশ্যটা দেখছিল ও মুগ্ধ হয়ে লেডি চাওয়ের দিকে তাকিয়েছিল। লেডি চাও যেহেতু ইয়ানজু শহরের মেয়ে আর ওই শহরে কখনোই তুষারপাত হতো না, তাই এখানকার তুষারপাত ওকে মুগ্ধ করে দিয়েছে। তখনই ইয়ান ওর সামনে আসে আর বলে, আপনার জন্য আমি একটা বিশেষ গিফট নিয়ে এসেছি। আপনি সেদিন যে ওই মেয়েটির মুখ উন্মোচন করে আমাকে বাঁচিয়েছিলেন, সেজন্য এই বিশেষ উপহারটা আমি আপনার জন্য নিয়ে এসেছি। এটা ছিল একটা ফ্রেগনেন্স মাল্য। তো এটা খুবই পছন্দ হয় লেডি চাওয়ের আর বলে, আপনি খুবই থটফুল, এজন্য এত দারুণ একটা গিফট আমাকে দিয়েছেন। এরপরে ওদের ভিতরে ক্যাজুয়াল কিছু কথাবার্তা হয় এবং লেডি চাও বলে, আমি যেহেতু ফিরে যাচ্ছি, আপনি আপনার পথে ফিরে যান। ইয়ান তখন ইয়ানের পথে যায় আর লেডি চাও নিজের রুমের দিকে আসতে লাগে। এরপরে লেডি চাও ওর স্বামীর সাথে শহরের উদ্দেশ্যে বাহিরে বের হয়, মানে যেখানে অনেক লোকের সমাগম ছিল, বাজার সেজে উঠেছিল। তো লেডি চাও ঠিক যা যা মন চাইছিল আজকে তাই তাই ওকে ওর স্বামী কিনে দিচ্ছিল। এরপরে ওরা দুজনে দুটো কাগজে বসে ওদের মনের যত প্রার্থনা আছে, যত উইশ আছে সেগুলো বলতে শুরু করে, মানে সেগুলো লেখে আর কি। তো এই কাগজটা সুন্দর করে বেঁধে একটা ছোট্ট কাগজের নৌকার উপরে রেখে এবং তাতে সুগন্ধি আলোক জ্বালিয়ে তারপরে সেগুলো পানিতে ভাসিয়ে দেওয়া হয়। ঐশাও দেখার চেষ্টা করছিল তার স্ত্রী ঠিক কি লিখছে কাগজে, কিন্তু তার স্ত্রী বলে এটা দেখলে তো আর পূর্ণতা পাবে না। তখনও লেডি চাও লিখছিল আর ঐশা ওর জন্য ওয়েট করছিল, কারণ ওরা দুজন একসঙ্গেই এই উইশ নৌকাটা ভাসিয়ে দিবে। আজকে ঐশাওয়ের ভালো লাগছিল, তার মনে হচ্ছিল তার স্ত্রী তার জন্যই কিছু হয়তো লিখেছে ওই কাগজে। এরপরে ওরা দুইজনে ছোট্ট ওই কাগজের নৌকা ভাসিয়ে দেয়। লেডি চাও বলে, আমাদের আর তো কোনো কাজ নেই, অনেক রাত হয়ে গিয়েছে, চলুন এবার আমরা বাড়িতে ফিরে যাই। ঐশাও বলে, না তুমি চলে যাও, আমি একটা সার্ভেন্ট ঠিক করে দিচ্ছি, তার সঙ্গে চলে যাও, আর আমার একটু কাজ আছে, আমি সেই কাজগুলো করেই ফিরে আসব। তখন লেডি চাও বলে, ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি। এটা বলে লেডি চাও চলে যায়, কিন্তু ঐশাও ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপরে আরেকটু রাত হলে ও সমস্ত জেনারেলদের ডেকে আনে এবং নদীর ওই পাশে গিয়ে সব কাগজগুলো আস্তে আস্তে ডাঙায় নিয়ে আসতে থাকে এবং সেগুলো একটা একটা করে খুলে পড়তে থাকে। মানে সে মূলত লেডি চাওয়ের লেখা কাগজটাই খুঁজছিল, তবে সেটা কোথাও খুঁজে পায় না এবং অনেক দেরিতে খুঁজে পায়। মানে এত এত লোকজন ওখানে নৌকা ভাসিয়েছে, কিভাবে খুঁজে পাবে? প্রত্যেকটা চিঠি তো ওকে পড়তে হচ্ছে। তবে শেষে দুইটা নৌকা খুব পাশাপাশি ছিল, যেটা দেখে ঐশব বুঝতে পারে যে এর ভিতরের একটা তার এবং একটা লেডি চাওয়ের। তখন ঐশব তার জেনারেলকে বলে, ওই যে ওই নৌকাটা মনে হয় চাওয়ের। তো তখন চাওয়ের নৌকাটা উপরে তোলা হয়, তার ভিতরের কাগজটাও খোলা হয়, কিন্তু তাতে যা লেখা ছিল তাতে ঐশব খুব রেগে যায়। সেখানে লেখা ছিল, চাও ফ্যামিলির সবাই ভালো থাকুক, আমার বাবা মা সবাই ভালো থাকুক, ইয়ানজু শহর যেন ভালো থাকে, এর বাইরে আর কিছুই নাই। এতে ঐশবের মনটা একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তাই ঐশব বাড়িতে এসে আর কথাই বলে না। এদিকে লেডি লুকে দেখতে পায়, সে তার ভাইকে বলছিল, এখন যেহেতু আমি বিয়ানজুতে ফিরে যেতে পারবো না, তাই আমি অন্য একটা প্ল্যান করছি। আমাকে অবশ্যই ওই যে হান্টিং এর আয়োজন করা হয়েছে ওই এস্টেটে, সেখানে যেতেই হবে এবং তার জন্য যা করতে হয় করব। এদিকে সাওতাওকে পাঠিয়ে দিয়েছে লেডি চাও লিয়াং এর কাছে এটা শুনতে যে ঐশবের হঠাৎ করে কি হয়েছে, গতকাল থেকে সে কথাই বলছে না। তো লিয়াং বলে, আসলে গতকাল রাত্রে ওই যে উইশ নৌকায় যা লেখা ছিল সেটা দেখেই আমাদের জেনারেলের মন মেজাজ খুব খারাপ। লেডি চাও সারা দিন ওর জন্য অপেক্ষা করে, কিন্তু তাও ঐশাও না আসলে ও নিজে নিজে কিছু মদ খেয়ে নেয়। আর যখনই ঐশাও আসে, লেডি চাওয়ের দাসী ঐশাওকে এই কথা জানালে ঐশাও বলে, কি ও মদ খেয়েছে? ঠিক তখনই ও ওর কাছে যেতে গেলে দেখে যে পাগলের মতো করছে লেডি চাও এবং হাতে একটা চরকা নিয়ে সেটা আবার সারা বাড়িতেই দৌড় দিয়ে বেড়াচ্ছে। তো লেডি চাওকে নিয়ে ধরে একটা বেডের উপর নিয়ে আসে ঐশাও, কিন্তু ওই চরকার কারণে ওর গলায় বেশ খানিকটা কেটে যায়। এবার লেডি চাও ঘুমের ঘরেই বলতে থাকে, আমি ওই কাগজে শুধু চাও ফ্যামিলি নিয়ে লিখেছি, কারণ তারা আমার থেকে অনেক দূরে এখন। আমি চাইলে তোমাকে ছুতে পারি, তোমার ভালো মন্দে তোমার পাশে থাকতে পারি, তাই তোমাকে নিয়ে কিছু লিখিনি। কিন্তু আমি আমার বাড়ির লোককে নিয়ে লিখেছি, কারণ আমি তো ওদের ভালোবাসি। ওদের ছেড়ে কতদিন হলো চলে এসেছি, ওদের একটু দেখতেও পাই না। এসব বলতে বলতে ঘুমিয়ে যায়। আর ঐশাও ওর ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারে। ঐশাও আস্তে আস্তে লেডি চাওকে শুইয়ে দেয় ওর গায়ের উপরে,
কম্বল তুলে দেয় এবং ওর দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। আস্তে আস্তে ওর কপালে গিয়ে এই প্রথমবারের মতো একটা কিস করে, আর এতে লেডি চাও জেগে ওঠে আর হাসে আর তার স্বামীর দিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে সেও তার স্বামীর মুখের উপরে হাত রাখে এবং তাকে কাছে টেনে নেয়। আর এটাই মনে হয় প্রথম ওরা এত কাছাকাছি চলে আসলো। আর তারপরেই দেখানো হয় যে রাত কেটে যায়, সকাল হয়ে যায়। তবে তখন আমরা বুঝতে পারি একটু আগে যেসব ঘটনা ঘটলো সেগুলো আসলে ঐশবের কল্পনা ছিল, এরকম কোনো কিছুই হয়নি, ওটা সে স্বপ্ন দেখেছে। আর এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি তার স্ত্রীর। তবে কিছুক্ষণ পরে হঠাৎ করে লেডি চাওয়ের ঘুম ভেঙে যায়। যখনই ও তার চোখের সামনে ঐশবকে দেখে তখন ও দূরে সিটকে গিয়ে বসে পড়ে আর বলে, আমি কি কিছু করেছি আপনার? গতকাল রাত্রে আমি মদ খেয়েছিলাম, আমার মনে আছে। এমা, আপনার গলায় এভাবে কি আঁচড় আমি কেটেছি নাকি? ইস, কি অবস্থা করেছি দেখুন তো। কিন্তু তখন ঐশব আর কিছু বলে না আর বলে, ঠিক আছে। এটা বলে লেডি চাওকে এখানে রেখে চলে যায়। পরে ও যখন জেনারেলদের সঙ্গে যাচ্ছিল, জেনারেলরা সবাই গলার দিকে তাকিয়ে বলে, জেনারেল আপনার গলায় কি হয়েছে? ঐশব তখন বলে, একটা দুষ্টু বিড়াল খামচি দিয়েছে। কিন্তু সবাই বুঝতে পারে দুষ্টু বিড়ালটা আসলে কে। এরপরে সাঁওতাল লেডি চাওয়ের কাছে আসে আর বলে, আপনার কাছে আমার বিশেষ কিছু চাওয়ার আছে। লেডি চাও বলে, কি? তখন সাঁওতাল বলে, আসলে লিয়াং যে সেদিন আমাকে একটা গিফট দিয়েছিল না, ওর বিনিময়ে আমি ওকে একটা বর্ম উপহার দিতে চাই। মানে মূলত এটা একটা কবচ, কিন্তু এটা খুবই সাদামাটা হয়ে যাচ্ছে। আপনি কি একটু এটাকে অন্যভাবে সাজাতে পারবেন? পরে রাত্রেবেলা যখন ঐশব বাড়িতে আসে তখন একজন দাসীর কাছ থেকে জানতে পারে যে লেডি চাও কিছু একটা দরকারে মার্কেটে গিয়েছে। তখনও বসে বসে লেডি চাওয়ের যেসব প্রসাধনী সেগুলোর গন্ধ নিতে থাকে এবং সেগুলো আবার সুন্দর করে গুছিয়ে সামনে আসিয়ে দেখে লেডি চাও অলরেডি ফিরে এসেছে। চাও ওর স্বামীকে বলে, আপনি ফিরে এসেছেন? ইস, আমার বাজারের থেকে আসতে একটু দেরি হলো, আপনি একটু ওয়েট করুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তখন ঐশাও দেখে এখানে একটা বক্স রাখতে, তো ঐশাও ওর ভিতরটা ওপেন করে দেখে এর ভিতরে সুন্দর একটা কবচ রাখা, যেটা অনেকটা আয়নার মতো দেখতে। ঐশাও সুন্দর করে ওটা আবার ওখানেই রেখে দেয়, কারণ ও ভেবেছিল ওর স্ত্রী হয়তো ওকে উপহার দিবে বলেই এটা তৈরি করে নিয়ে এসেছে। ও লেডি চাওকে বারবার বলে যে, তুমি কি কোনো কিছু আমাকে দিতে ভুলে যাচ্ছ নাকি? তখন লেডি চাও বলে, কি দিতে ভুলে যাচ্ছি? ঐশাও বলে, এমন কিছু যেটা তুমি তৈরি করে নিয়ে এসেছো আমাকে উপহার দিবে বলে। লেডি চাও তবুও বুঝতে পারে না, কারণ ও তো কোনো কিছু ওকে দিবে বলে তৈরি করে নিয়ে আসেনি। ঐশাও সারা রাত অনেক চিন্তা করে যে কি হলো ব্যাপারটা, আমার জন্য নিয়ে আসলো আবার আমাকেই দিচ্ছে না। এদিকে আমরা চাওয়ের ছোট ভাই জিকে দেখতে পাই। জি তার বোনের জামাইকে বলছিল, মানে ওর দুলা ভাইকে বলছিল, জামাই বাবু তোমার কাছে একটা জিনিস চাওয়ার আছে, আর তা হলো একটা টকবকে ঘোড়া। তো ওর জামাই বাবুর সাথে সাথে ওকে সেটা দিয়ে দিতে রাজি হয়ে যায়। এদিকে আমরা ঐশোকে দেখি সেই সমস্ত জেনারেলদের ডেকে বলছিল, যেহেতু খুব শীঘ্রই আমাদের এখানে একটা হান্টিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, ওখানে সবাই সুন্দর করে একটা বর্ম পরবে যেটা অনেকটা আয়নার মতো দেখতে হবে। সাথে সাথে লিয়াং ওর বুক পকেট থেকে সেই কবচটা বের করে বলে, আপনি কি এটার কথা বলছিলেন যে আমাদের বর্মগুলো ঠিক এরকম হবে? তখন এটা দেখে অনেক অবাক হয়ে যায় ঐশাও আর বলে, এটা তোমার কাছে কিভাবে এলো? লিয়াং বলে, কেন, এটা তো সাঁওতাল আমাকে উপহার হিসেবে দিয়েছে। এবার ঐশব বুঝতে পারে যে আসলে সেদিন রুমে ও যেটা দেখেছিল সেটা সাঁওতালের ছিল, তার জন্য বানিয়ে আনা হয়নি। এখন খুব জেলাস ফিল করে ঐশাও। ওর জেনারেল লিয়াংকে এত দারুণ একটা উপহার দিল সাঁওতাল, আর ওর স্ত্রী কিনা ওকে কোনোদিন কিছু দিতে পারলো না। ও তখন সবাইকে বলে দেয়, ঠিক আছে, এবার আমরা হান্টিং এর যে বর্মটা পরবো সেটা হবে শ্বেত পাথরের তৈরি, মোটেও আয়নার মতো কোনো কিছু নয়। এদিকে আমরা চিকে দেখতে পাই, যার ফিরে যাওয়ার কথা ছিল ইয়ানজুতে ঘোড়া চড়ে, কিন্তু না, সে ইয়ানজুতে ফিরে না গিয়ে সোজা ইউজং এর দিকে আসতে থাকে, মানে ওই স্টেটের দিকে। এদিকে আমরা দেখতে পাই ঐশাও তার বউয়ের সামনে নাটক করে যে আমি আমার বুকে ব্যথা পেয়েছি। লেডি চাও বলে, কিভাবে আপনি ব্যথা পেলেন? তখন ঐশাও বলে, আজকে লিয়াং এর সঙ্গে ফাইটিং প্র্যাকটিস করতে গিয়েছিলাম, তখন ও আমার বুকে অনেক ব্যথা দিয়েছে। ঐশাওয়ের এই কথা শুনে লেডি চাও বলে, সেটা কি কখনো সম্ভব? আপনাকে হারাতে পারে, আপনাকে কষ্ট দিতে পারে, এমন কেউ কি আছে নাকি? ঐশাও বলে, হ্যাঁ আছে তো, ওর বুকে একটা কবচ ছিল যে জন্য ওকে আমি আঘাত করতে পারিনি, আমার তো কোনো কিছু ছিল না, তাই আঘাতটা আমিই পেয়েছি। এটা শুনে লেডি চাও বেশ অবাক হয়ে যায় আর মনে ভাবে যে ওইসব পাগল টাগল হয়ে গেল নাকি। এদিকে আমরা দেখতে পাই লিয়াংকে, সে তো বুক ফুলিয়ে বেড়াচ্ছে, কারণ তার বুকে এখন একটা কবচ আছে। বাকি জেনারেলরা সবাই ওকে নিয়ে হাসাহাসি করলে ও বলে, তোমাদের নিশ্চয় অনেক বেশি জেলাস ফিল হচ্ছে আমাকে দেখে, সেজন্যই তোমরা এসব করছো।
কিন্তু ঐশাও ওকে বলে এটা এত দেখিয়ে বাড়ানোর কিছুই হয়নি, এটা এমন কিছুই নয়। এরপরে লিয়াং এই কথা শাওতাওকে গিয়ে জানালে শাওতাও বুঝতে পারে যে লিয়াং আসলে অনেকটা জেলাস হয়ে গিয়েছে এবং সেও চায় যে ম্যাডাম মানে চাও যেন তাকে কোনো কিছু উপহার দেয়। এদিকে আমরা লুকে দেখতে পাই। লু মনে মনে বলছিল এবার এরকম প্ল্যান করব যে আমার প্ল্যানে সবাই মারা পড়ে যাবে। সে বলে যাও কিছু বিষ নিয়ে এসো, যে বিষ খেলে আমার গলার কণ্ঠ ভেঙে যায়। লু অনেক সুন্দর গান গাইতে পারতো, এখন গলার কণ্ঠ সে ইচ্ছা করে ভেঙে ফেলবে। আর সে তার ভাইকে বলে এবার আমি ফাঁসাবো চাওয়ের ফ্যামিলিকে, আমি বলবো চাওয়ের চাচা এবং ছোট ভাই চি দুজনে মিলে আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল এবং তাদের জন্যই আমি আমার গলার কণ্ঠ হারিয়ে ফেলেছি এবং তারা কিডন্যাপ করে আমাকে ইয়ানজোতে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছে। এটা বলে অনায়াসে আমি ওয়েস্টেটের ভিতরে ঢুকতে পারবো আর তারপরে হান্টিং প্রতিযোগিতায়ও পার্টিসিপেট করতে পারবো। এমনকি আমি লেডি চাও এবং ওইসবের ভিতরে সম্পর্কটাও ভেঙে দিতে পারবো। এরপরে সেই জেটটা দেখানো হয় যেটা ওর ফিয়ন্সি ওকে দিয়েছিল, মানে ওইসবের বড় ভাই দিয়েছিল, ওটাও ইচ্ছে করে ভেঙে ফেলে। মানে এটা ভাঙার দোষ ও দিতে চায় চাওয়ের চাচা এবং চাওয়ের ছোট ভাইয়ের উপর। যাই হোক, এদিকে আমরা লেডি চাওকে দেখি ও সত্যি সত্যি সুন্দর করে একটা বর্ম বা কবচ বানিয়ে নিয়ে এসেছিল ওইসবের জন্য। ওইসব যেমনটা বলেছিল শ্বেত পাথরের ঠিক তেমনটা, যেটা দেখতে খুবই রাজকীয় ছিল। ওইসব এটা দেখে ভীষণ খুশি হয়ে যায়। লেডি চাও এই খুশি মুখটাই দেখতে চেয়েছিল। ওইসব বলে তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক তখনই ওইসবকে খবর পাঠানো হয় যে লু এই এস্টেটে এসেছে। তো ও লুইয়ের সঙ্গে দেখা করতে যায়। লু তখন ভালো করে কথাও বলতে পারছিল না, কারণ ওর নাকি কণ্ঠ ভেঙে গিয়েছে। ও লুকে বলে এইসব কিভাবে হলো। লু তখন বলে আসলে কি হয়েছে। তখন ও ছোট ভাই বলতে শুরু করে আসলে কিছুদিন আগে ওরা বিয়ানজুর উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল। ইতিমধ্যে ওরা জানতে পারে যে বিয়ানজুর লর্ড মারা গিয়েছে আর সবাই লেডি লুকেই খুঁজে বেড়াচ্ছে। কিন্তু তখনই হঠাৎ ঘটে এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড। ইয়ানজু থেকে হঠাৎ করে লেডি চাও এর চাচা এবং ছোট ভাই এসে আমাদের উপরে হামলা শুরু করে এবং তারা জোর জবরদস্তি করছিল আমাদের লেডিকে ইয়ানজুতে নিয়ে চলে যাবার জন্য। মানে লেডির তো এখন স্বামী বেঁচে নেই, তাই তারা লেডির উপরে জোর জবরদস্তি করছিল। এমনকি জোর করতে গিয়ে তাকে বিষও খাইয়ে দেয়, আর সেজন্য আমাদের লেডির কণ্ঠ এরকম হয়ে গিয়েছে। আর তাছাড়া যে জেটটা আপনার ভাই তাকে উপহার স্বরূপ দিয়েছিল সেটাও পর্যন্ত ওরা ভেঙে দিয়েছে। আর ওইটা দেখা মাত্র ওইসবের খুব রাগ হয়ে যায়। যেহেতু ও চাওদের একটু ঘৃণা করতো, এখন দিন দিন সেটা একটু ভালো হচ্ছিল। কিন্তু যখনই শুনেছে যে লেডি চাওয়ের চাচা এবং ভাই মিলে এরকম করেছে এবং ওই জেটটাও ভেঙে দিয়েছে, তখনই শাওয়ের খুবই রাগ হয়। আর ওইসব লুকে বলে তুমি একদম চিন্তা করো না, আমি এর জাস্টিস করার ট্রাই করব আর আমি অবশ্যই লেডি চাওয়ের কাছেও শুনবো যে আসলে এরকম কোনো কিছু ঘটেছে কিনা, আর এটা ইনভেস্টিগেট আমি করছি। এরপরে ওইশাও ওর বাসায় ফিরে আসে। অফিসে এসে দেখে যে লিয়াং কিছু ইনভাইটেশন কার্ড নিয়ে যাচ্ছিল বিভিন্ন রাজ্যের লিডারদের আমন্ত্রণ করার জন্য। এর ভিতরে চাও ফ্যামিলিরও একটা ইনভাইটেশন কার্ড ছিল, কারণ চাও ফ্যামিলিকেও এই হান্টিং প্রতিযোগিতায় ইনভাইট করা হয়েছে। তো ওইশাও তখন চাও ফ্যামিলিদের করা ওই ইনভাইটেশন কার্ডটা তুলে নেয় আর বলে এটা পাঠাতে হবে না। এদিকে আমরা দেখতে পাই যে শাওতাও এই কথাগুলো লিয়াং এর কাছ থেকে শুনেছে। শুনে সে সোজা তার ম্যাডামের কাছে আসে আর চাওকে সমস্ত কথা জানিয়ে দেয়। চাও বলে কি আমার চাচা এবং আমার ভাই এরকমটা করেছে লুইয়ের সঙ্গে? ওরা কি বোকা হয়ে গেল নাকি? পাগলের মতো এরকম কাজ কেন করতে গেল? এ ব্যাপারে তো আমিও কোনো কিছু জানি না, কিন্তু এটা আদৌ সত্য কি মিথ্যা তা আমাকে যাচাই করতে হবে। এরপরে ওর সোজা অফিসে চলে যায় এবং ওইসবের সঙ্গে দেখা করতে যায়। গিয়ে বলে আমার চাচা এবং ভাই এরকম কিছু লেডি লুইয়ের সঙ্গে করেছে, এটা সত্যি খুবই অপমানের একটা বিষয়। আমি জানি না তারা সত্যি এটা করেছে কিনা, আর এই সম্পর্কে আমার সত্যিই কোনো আইডিয়া ছিল না। তবে আমার চাচা এবং আমার ভাই যদি এটা করে থাকে তাহলে আমি তাদের সঙ্গে কখনোই একমত পোষণ করব না। আমি এতে আপনার পাশেই আছি। এবার ওইসব বলে তুমি কি সত্যি যদি এরকম কোনো দিন আসে আমাকে বেছে নিতে হবে অথবা চাও ফ্যামিলিকে বেছে নিতে হবে, সেদিন তুমি কি করবে? সেদিন কি তুমি আমার পাশে থাকবে? ওইসবকে লেডি চাও বলে আজকে কি আমি আপনার পাশে নেই? এটা শুনে ওইসব ওকে জড়িয়ে ধরে আর বলে এভাবেই সারা জীবন আমার সাথে থেকো। এরপরে আমরা লিঙ্গা শহর দেখতে পাই। আমরা লুকে দেখতে পাই যে লোকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল লেডি চাও এর, আর তার উপদেষ্টাকেও দেখতে পাই। সে এখানে তার ফাইটিং প্র্যাকটিস করেছিল।
এখন তার হান্টিং প্রতিযোগিতায় যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এরপরে তাকে রাজা ডেকে পাঠায়। আচ্ছা, এই ছেলের সম্পর্কে একটু বলি। এ মূলত রাজার ছেলে, তবে অবৈধ সন্তান। সবাই তাকে অবৈধ বলে অনেক অপমান করে। আর এটা হলো রাজার লিগাল ওয়াইফ, এবং তাদের আলাদা একটা ছেলেও আছে। রাজা চাইছে ওই স্টেটে হান্টিং প্রতিযোগিতার জন্য তার সেই আপন ছেলেকেই পাঠাতে, এবং তার সৎ ছেলে হিসেবে লুকে সে পাঠাতে পারবে না, যদিও লুই ওখানে যাওয়ার বেশি উপযুক্ত। লু বলে আমি তো ওখানে যাওয়ার বেশি উপযুক্ত। তখন ওর বাবা রেগে গিয়ে বলে তুমি আমার মুখে মুখে তর্ক করছো, এবং তার বাবা অনেক রেগে যায় ছেলের উপর। আর লু এতে প্রচন্ড রেগে যায় আর তার বাবার গলা চেপে ধরে, আর ওখানে রেগে ছাইকো হয়ে একদম বাবাকে মেরে ফেলে, আর সাথে সাথে মেরে ফেলে তার ওই সৎ মাকেও। তবে এই মুহূর্তে এখানে কেউ উপস্থিত ছিল না। কিছুক্ষণ পরেই ওর উপদেশটা এই পথেই আসতে লাগে আর দেখে চমকে ওঠে যে এই ছেলে করলোটা কি। সাথে সাথে রাজা রানীকে মেরে দিল। এ তো আসলেই পাগল হয়ে গিয়েছে। ওই লোক এসে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? এরকম একটা কাজ তুমি কিভাবে করতে পারো? এবার আমি তোমাকে কিভাবে বাঁচাবো? লোকটি তখন হাসতে হাসতে বলে যেভাবেই হোক আপনি আমাকে বাঁচিয়ে নিন। তারা একটু বেশিই বার বেড়েছিল, সেজন্য তাদের মেরে দিয়েছি। আর আপনি যদি আমাকে না বাঁচাতে পারেন তাহলে আপনার অবস্থাও একই হবে। আজকে থেকে আমিই হব এই রাজ্যের বর্তমান লর্ড। এর সাথে সাথেই শেষ হয়ে যায় তৃতীয় পার্টের গল্প। তো এই পার্টের গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট পার্ট খুব দ্রুতই আসছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, গুড বাই।